টাকা জমাতে তো অনেকেই চায়, কিন্তু টাকা জমাতে গেলে সবার প্রথমে নিজের ওপর একটা কনফিডেন্স তৈরি করতে হয়। তো এটা আবার অনেকের মধ্যে থাকে না। কিভাবে খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে সংসারের খরচ কমিয়ে টাকা সঞ্চয় করবেন বা টাকা জমাবেন, সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের ব্রেকফাস্টে আছে পরোটা, ঘুগনি আর একটু শসা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম অল্প এক টুকরো লেবু। আর এখানে দেখুন আমার বেটু কি সুন্দর করে ব্রেকফাস্ট করছে। আসলে ওকে তো এখন নিজে নিজে একটু একটু করে খায় না, আর আমাদের ব্রেকফাস্টই ওকে এখন খাওয়ানো হয়। ওর জন্য আলাদাভাবে সেরকম কোনো কিছু বানানো হয়নি, খুব কম মাঝে মধ্যে ওর জন্য বানানো হয়। তো যেহেতু এই খাবারগুলো একটু অন্যরকম, তো ও খেতে ভীষণ পছন্দ করছে। আর দেখুন না, নিজে নিজেই কত সুন্দরভাবে খাচ্ছে। আর ঘুগনিটা ও খাবে বলে এমনিতে অল্পই ঝাল দিয়েছিলাম, খুব একটা বেশি দিইনি। তবুও ঝাল তো একটু দিয়েছি, ভেবেছিলাম হয়তো খেতে পারবে না, কিন্তু যেহেতু মুখরোচক, তো ও মুখরোচক জিনিস খেতে ভীষণ ভালোবাসে, তাই খেয়ে নিচ্ছে, আবার দেখাচ্ছে যে খুব সুন্দর হয়েছে। আর ওর সাথে সাথে আমরা একসাথেই আজকে ব্রেকফাস্ট করেছি, যেহেতু হাজব্যান্ডের অফিস ছুটি আছে। আর এখানে দেখুন আজকে বানিয়ে নিচ্ছি খিচড়া ভাত। তো আমাদের ছুটির দিনগুলোতে হয় বিরিয়ানি, পোলাও, কিছু না কিছু বানানো হয়। তো আজকে ভাবলাম একটু খিচড়া ভাত বানাই। এটা কিন্তু মানে আমাদের বাড়ির ভীষণ বিখ্যাত একটা জিনিস বলতে পারেন। তো এটা ঈদের সময়, বকরিদের সময় কিন্তু আমাদের বাড়িতে বানানো হয়। লাচ্চা, সিমুই, এছাড়া বিভিন্ন ধরনের খাবার দাবার তো থাকেই, তার সাথে কিন্তু এই খিচড়াটা থাকবেই। এটা যদিও আমার দাদির উদ্দেশ্যে বানানো হয়, তো আমরা কিন্তু সবাই খাই, আর আমাদেরও এটা ভীষণভাবে খেতে ভালো লাগে। আসলে আমার দাদি না মিষ্টি জাতীয় কোনো জিনিস পছন্দ করে না, লাচ্চা, সিমুই সমস্ত কিছুটাই তো মিষ্টি, অতটা খায় না। আর এটা যেহেতু একটু নোনতা টাইপের, ওই জন্য না খিচড়াটা খেতে ভালোবাসে। তো আমরা সবাই খাবো, দাদি খাবে না সেটা তো হয় না, যেই কারণেই আমাদের এটা করা হয়, খিচড়াটা করা হয়। সিমুইটা হয়তো অল্প একটু আধটু যদিও নেয়, লাচ্চা তো মোটেও নেয় না। আর এটা এতটাই টেস্টি যে আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজনরাও যদি দেখা করতে আসে না, সিমুই লাচ্চা দিলে তারা খেতে চায় না, জিজ্ঞেস করে খিচড়া করো না তোমরা, কারণ সবাই জানে যে আমাদের বাড়িতে এটা হবেই হবে। তো সেই জন্য একটু বেশি করেই করা হয়, যাতে বাড়িতে কেউ এলে তাদেরও দিতে পারি। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এটা হয়নি মানে এই খাবারটা ওরা কেউ জানেই না। একবার ঈদের সময় হাজব্যান্ড আমাদের বাড়িতে এসেছিলো, তখন ওকে এটা দেওয়া হয়। তারপর থেকে এটা ওরও ভীষণ একটা ফেভারিট রেসিপি হয়ে গেছে, যেই কারণেই এখানে আসার পর থেকে আমরা কিন্তু মাঝে মধ্যে এটা বানিয়ে খাই। যে সপ্তাহে হয়তো পোলাও, বিরিয়ানি খেলাম না, তো সেই সময়তে এটা বানানো হয়। এটা কিন্তু বানাতে বেশি সময়ও লাগে না, আর ভীষণ যে তেল মশলা দিয়ে ভীষণ রিচভাবে বানানো হয় তাও কিন্তু নয়। খুব অল্প তেল দিয়ে সুস্বাদু একটা খাবার, মশলা তো কোনো কিছু লাগেই না, শুধুমাত্র একটু তেলই দেওয়া হয়। এটা বানাতে গেলে ছোলার ডাল, চাল আর আলু, এই জিনিসগুলো লাগে। আলুটা প্রথমে ছোটো ছোটো করে কেটে ভেজে নিতে হয়, তারপর একটু তেল দিয়ে তেলের ওপর চালটা দিয়ে, চাল আর ডাল একসাথে দিয়ে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হয়। হালকা মতো যখন ভাজা হয়ে যায়, এর মধ্যে একটু হলুদ, নুন আর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যায়। তো যখন ভালোভাবে ফুটে যাবে, তারপরে কিন্তু আলুটা দিতে হয়। যেহেতু আলুটা ভাজা থাকে, তো অনেকটাই তো নরম হয়ে থাকে, আগে থেকে দিলে একবারেই গলে যাবে, সেই জন্য যখন হয়ে আসবে সেই সময়তে কিন্তু আলুটা দিতে হয়। আর গোটা শুকনো লঙ্কা দেবেন, দেখবেন আরও খেতে ভালো লাগে। আমাদের বেটু খাবে বলে যদিও সেরকমভাবে দেওয়া হয়নি, দুটো মাত্র লঙ্কা দিয়েছিলাম আমরা। আমাদের বাড়িতে এভাবেই হতো। আর আমি এটাতে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য একটু বেরেস্তা করে নিই, ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলে বেরেস্তার বেশ একটা সুন্দর স্মেল আসে, খেতে না আরও ভালো লাগে। তো আমরা তো এটাকে খিচড়া বলেই জানি, আর আপনারা যদি কেউ এটা খেয়ে থাকেন বা এর আলাদা কোনো নাম জেনে থাকেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে। তো চলুন টাকা জমানোর টিপসগুলো শেয়ার করি। তো প্রথমেই যেটা বলবো, টাকা জমাতে গেলে আগে নিজেদের প্রতি একটা কনফিডেন্স তৈরি করতে হবে। অনেকেই ভাবেন যে না, আমরা টাকা জমাতে পারবো না, আমাদের তো মাসের মাঝেই এসে সমস্ত টাকা শেষ হয়ে যায়, তো আমরা টাকাটা জমাবো কী করে, আমাদের আয় ভীষণ কম। অনেকে আমাকে আবার কমেন্টও করেন কেউ যে দিদি আমাদের তো ইনকামই নেই, তো আমরা সেখান থেকে টাকাটা জমাবো কী করে। ইনকাম নেই এরকম তো হয় না, তাই না? ইনকাম কিন্তু প্রত্যেকেরই থাকে, কারোর কম আর কারোর বেশি। ইনকাম না
থাকলে তাহলে আমরা বেঁচে থাকবো কী করে? আমাদের তো জীবনযাপনই আমরা করতে পারবো না যদি আমাদের ইনকাম না থাকে। তাই মনোবল ভেঙে ফেললে চলবে না। আপনার মনের মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, এই অল্প টাকাতেও আমি কিন্তু সুন্দরভাবে চাইলেই টাকাটা জমাতে পারবো। আসলে কি বলুন তো, একবারে কিন্তু অনেক টাকা জমানো সম্ভব নয়। অল্প অল্প করে আপনাকে জমাতে হবে। ধরুন আপনি প্রথম যখন জমাবেন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 30 টাকা যদি নাও হয়, আমি সর্বনিম্ন 10 টাকা মানছি। 10 টাকা তো জমানোই যায়, তাই না? একটা ছোট বাচ্চা থাকলেও দেখবেন তার কুরকুরে বা চিপসের প্যাকেট বা একটা যদি কিটক্যাটও খায়, তাতেও কিন্তু আমাদের 10 থেকে 20 টাকা চলেই যায়। তো সেই জায়গা থেকে আমরা যদি চাই, আমাদের ইচ্ছা শক্তি সবথেকে বড় শক্তি। আমরা চাইলেই কিন্তু 10 টাকা করে তো জমাতে পারবোই। আর আমরা যদি চাই যে একবারে অনেক টাকা জমিয়ে ফেলবো, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। সবার পক্ষে কেন, কোনো মানুষের পক্ষেই সম্ভব হয় না যে একবারে অনেক টাকা জমাতে। অল্প অল্প করে জমাতে জমাতে দেখবেন একটা সময় কিন্তু সেই টাকাটাই একটা অনেক বড় আকার ধারণ করবে। আর আপনি যখন এভাবে 1 বছর জমাতে থাকবেন, তারপর বছরের শেষে যখন দেখবেন যে আপনার হাতে অনেকগুলো টাকা চলে এসেছে, আর তখন কিন্তু আপনার টাকা জমানোর আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যাবে। এরপরে হচ্ছে আপনাকে নিজের আয়ের একটা বাজেট তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের প্রতি মাসে কোন কোন জায়গায়, অর্থাৎ কোন কোন খাতে কত করে টাকা খরচ হবে, সেটার একটা লিস্ট আমাদেরকে তৈরি করতে হবে। এরপরে হচ্ছে অপ্রয়োজনীয় খরচগুলো আপনাদেরকে কমিয়ে দিতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আপনার ইনকামের সবথেকে বড় অংশটা কিন্তু আপনাকে জমাতে হবে, অর্থাৎ সঞ্চয় করতে হবে। কারণ কি বলুন তো, এরকম হয় না, আমাদের যে জিনিসগুলো দেখবেন প্রয়োজন নেই, আমরা অপ্রয়োজনীয় অনেক ফালতু জিনিস কিনে কিন্তু টাকা নষ্ট করি। যখন আমরা অফারে কোনো কিছু পাই, তখন আমরা প্রচুর পরিমাণে কিন্তু সেটার উপর আসক্ত হয়ে পড়ি, হয়ে আমরা অনেক টাকা খরচ করে দিই। তো এই জায়গা থেকেও কিন্তু আপনারা বেশ কিছুটা টাকা সঞ্চয় করতে পারবেন। এছাড়াও আপনাকে একাধিক আয়ের উৎস খুঁজতে হবে। একটা আয়ের উপর নির্ভর না করে অন্যান্য বিভিন্ন ধরনের আয়ের উৎস আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন ধরুন আপনি একটা ছোটোখাটো ব্যবসাও শুরু করতে পারেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো, আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে আর ধৈর্য ধরতে হবে। ধনী হওয়া কিন্তু একটা ধীর প্রক্রিয়া, তাই ধৈর্য ধরে কাজ করে যান, দেখবেন একদিন ঠিকই সফলতা পাবেন। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি। যেসব এঁঠো বাটি বাসনগুলো ছিল সেগুলো সব ধোয়া হয়ে গেছে। আসলে কি বলুন তো, রান্নার পরেও দেখবেন আমাদের গৃহিণীদের কিন্তু এই রান্নাঘরে অনেক কাজ থাকে। অনেকে হয়তো মনে করেন যে রান্না হয়ে গেল তো ব্যাস সমস্ত কাজ কমপ্লিট, কিন্তু আপনি যদি ভালো করে রান্নাঘরটা ডিপ ক্লিন করতে চান, ভালো করে গুছিয়ে রান্নাঘরটা রাখতে চান, দেখবেন রান্নার সময় অনেক কিছু জিনিস কিন্তু এলোমেলো হয়, এদিক থেকে ওদিকে চলে যায়। তো সেই জিনিসগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ কিছুটা সময়ও লাগে। আর রান্নার পর রান্নাঘর অগোছালো রেখে কিন্তু স্নান করতে যেতেও যেন ইচ্ছে করে না। তারপরে যে এসে লাঞ্চ করব, খাবার দাবার রেডি করব, রান্নাঘরটা অগোছালো থাকে, দেখতে ভীষণ খারাপ লাগে। সেই জন্য আমি সমস্ত কিছু কমপ্লিট করে তারপর স্নান সেরে নিয়েছি। আর এখানে দেখুন আমাদের লাঞ্চও কিন্তু রেডি করে নিয়েছি, সবার থালায় থালায় নিয়ে নিয়েছি। আর বেটুর জন্য এটা আলাদা করেছিলাম প্রেশার কুকারে, ওই কড়াইয়ের মধ্যেই করেছিলাম, আপনারা তো দেখলেন। তো করে ওর জন্য কিছুটা তুলে নিয়েছিলাম লঙ্কা দেওয়ার আগে, যেহেতু ও তো খুব একটা ঝাল খেতে পারে না। আর চিকেনটা আজকে একটু ঝাল ঝাল করেই করেছি, যদিও এখন বেটুর জন্য আমরা অনেকটাই ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি। তো যেদিন স্পেশাল কিছু রান্নাবান্না হয় সেদিন একটু মনের মতো না হলে যেন খেয়েও হয় না, সেই জন্য ওটা আলাদা করে তুলে নিয়ে আমরা বেশ ভালো করে ঝাল দিয়ে ঝাল ঝাল করে আজকে চিকেনটা করলাম। আর তার সাথে একটু স্যালাড কেটে নিয়েছিলাম। তো দেখুন এখানে আমার বেটু রেডি হয়ে বসে আছে খাবার জন্য, কারণ ও একটু ভালো মন্দ খেতে ভীষণ ভালোবাসে। ভালো মন্দ বলতে কি, সাদা ভাতটাও ঠিক ভালো লাগে না, ভাতটা একটু কালারফুল হলেও ওর ভীষণ পছন্দ। আর আজকে ভয়েস দেওয়ার সময় বেটু আমাকে এত ডিস্টার্ব করেছে যে কি বলবো। আজকে ভয়েস দিতে প্রায় আমার 40 মিনিট মতো লেগে গেছে এইটুকু একটা ভিডিওতে। আজকের ভিডিওটা 10 মিনিটও হয়নি, অনেকটাই ছোট। যদিও আমি এখন ভিডিওগুলো একটু বড় বড় করার চেষ্টা করি, তো এইটুকু ভিডিওতে ভয়েস দিতে আমার 40 মিনিট লেগেছে। আমি ভাবতেও পারি না, কারণ ও মাঝে মাঝে ডিস্টার্ব করছে, ওকে থামাচ্ছি, আবার ভয়েস কাট করছি, আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। যখন এভাবে কেউ ডিস্টার্ব করে না, আপনাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করতে চাই সেই কথাগুলো ঠিকভাবে শেয়ার করতে পারি না। কিছু কিছু জায়গা যেন আটকে যায়, সব জিনিসটা যেন মনে থাকে না। দেখবেন ফ্রি মাইন্ডে একটা কাজ করলে যতটা ভালো হয়, তার মাঝে কেউ ডিস্টার্ব করলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। ছোটো বাচ্চা থাকলে কিছু করার নেই, মাঝে মধ্যে এগুলো একটু মেনেও নিতে হয়। তো এরপরে সন্ধ্যের সময় করে আমরা গিয়েছিলাম একটা কেকের দোকানে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।